জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি তৌহিদ তারেক। গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে এবং সেটির প্রাপ্তি স্বীকার কপি পেয়েছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন কাল আবার শুরু হবে। সকালে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। শুরুতে আওয়ামী শাসনামলের পটভূমি, অপরাধ প্রবণতা, গুম খুন, নির্বাচনের অনিয়ম, জুডিশিয়াল কিলিং তুলে ধরা হয়। প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের পর যুক্তি তুলে ধরেন স্টেট ডিফেন্স আইনজীবী। শেষ পর্যায়ে যুক্তি খণ্ডন করে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ। কাল ফের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এ ধাপ শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান থাকবে। দুপুরে ব্রিফিংয়ে প্রসিকিউশন 15 বছরের নির্যাতনের চিত্র তুলে ধরে। 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এইখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এইটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তো যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন। তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। মেঘনা গোমতী সেতুর টোল আদায়ে 309 কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 17 জনের নামে মামলা করেছে দুদক। রবিবার দুদকের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তালিকায় 17 জনের মধ্যে আছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান ছাড়াও আরও অনেকেই। এতে বলা হয়, ইচ্ছাকৃতভাবে পূর্বের টেন্ডার বাতিল করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে এককভাবে সুবিধা দেয়, টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। এতে সরকারের 309 কোটি 42 লাখ টাকারও বেশি অর্থ ক্ষতি সাধন হয়েছে বলে উল্লেখ করে দুদক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর মন্ত্রণালয়ের কর্মকর্তা, সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সদস্যদের যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়। সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 309 কোটি 42 লক্ষ 45 হাজার 890 টাকা আত্মসাৎ করার অপরাধে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ মোট 17 জনের নামে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ। প্রতিবাদে আগামীকাল সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। চাকরি জাতীয়করণ, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে রোববার সকালে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এই কর্মসূচি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রূপ নেয় জনসমুদ্রে। বন্ধ হয়ে যায় আশপাশের সড়কে যান চলাচল। এক পর্যায়ে প্রেস ক্লাব এলাকা থেকে কর্মসূচি শহীদ মিনারের দিকে সরিয়ে নিতে আহ্বান জানায় পুলিশ। এ সময় শিক্ষকদের একটি অংশ শহীদ মিনারের দিকে সরে এলেও প্রেস ক্লাবের সামনে অনড় অবস্থানে থাকে। আরেকটি পক্ষ পরে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় এনসিপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ সেখানে এসে সংহতি প্রকাশ করেন।
বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় এবং যতগুলো ক্ষেত্র রয়েছে সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে শিক্ষা এবং শিক্ষা বিষয়ের ক্ষেত্রে। আমরা সরকারকে বলতে চাই, অন্য যাই কিছু করেন, শিক্ষকদের ছাত্রদের নিয়ে তালবাহানা করবেন না। সরকারের কাছে টাকা নাই, প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছানোর কাজ করে রেখেছেন। যে গভর্নমেন্টকে এত আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে, ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআরের দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, চাপিয়ে দেয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তিনি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলছে উল্লেখ করে তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলার শক্তি বাংলাদেশের মানুষের আছে। কিছু মানুষ ৭১-এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে সেটিকে নষ্ট না করার অনুরোধ জানিয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। নির্বাচনের দিন গণভোট জনগণ মানবে না। সাংবিধানিক ভিত্তি দেওয়ার পর জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা জেলা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলাম। এ সময় জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, অতীতে সংবিধানকে বারবার সংস্কারের মধ্য দিয়ে দলীয় সংবিধানে পরিণত করা হয়েছিল, সেজন্যই সংবিধানের আমূল সংস্কার প্রয়োজন। প্রচলিত পদ্ধতিতে একটি দলের স্বৈরাচারী হওয়ার শঙ্কা আছে, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর স্বৈরাচার হয়ে উঠবে না বলেও জানান তিনি। একটি দল কেন নির্বাচন আর গণভোট একসাথে চায় তা বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এদেশের অধিকাংশ মানুষ চায় জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই জন্য গণভোট, এই গণভোটের ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ, গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। কিন্তু একটা রাজনৈতিক দল কোন কারণে গণভোট, তারা নির্বাচনের দিন গণভোট চাচ্ছেন, আমাদের বুঝে আসে না। এটি অগ্রহণযোগ্য, এদেশের জনগণ এটি মানে না, আমরা এটি মানি না। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় অবিলম্বে তাদের ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নাটোরে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের ভবানীগঞ্জ সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একইভাবে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় জেলা জামায়াতের নেতারা। এ সময় অবিলম্বে পিআর পদ্ধতি সহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়া পঞ্চগড়, পাবনা, সিরাজগঞ্জ ও ফরিদপুর সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে জামায়াত ইসলামী বাংলাদেশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮০,০০০ সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া ১.৫ লাখ পুলিশ, ৫.৫ লাখ আনসার এবং
33,000 বিজিবির সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মনিটরিং ব্যবস্থা নেওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত বডি অন ক্যামেরার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। এছাড়া বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালনকারীদের যথাসম্ভব দায়িত্ব প্রদান থেকে বিরত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা। আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থা করা। কোনো কর্মকর্তার দলীয় সম্পৃক্ততা থাকলে আগামী জাতীয় নির্বাচনে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। নির্বাচন কেউ নিরপেক্ষতা বজায় না রাখলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা, আমরা যদি সুযোগ পাই, আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আমি আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। আমরা এটা চাবো যে আমাদের নির্বাচনকালীন দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকেন। নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। কোনো দল নিবন্ধন যখন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে এটা নিতে হয়। তো ওই যে এনসিপির প্রতীকের কথা বলছেন, এনসিপির প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকা নাই, এই জন্য আমরা এটা দিতে পারিনি। নিবন্ধন প্রত্যাশী 10 নতুন রাজনৈতিক দলের অধিকতর তদন্তে অঞ্চলভিত্তিক 10টি কমিটি করেছে নির্বাচন কমিশন। 3 সদস্য বিশিষ্ট এই কমিটিতে কমিশনের প্রশাসনিক 10 অঞ্চলে তালিকাভুক্ত দলগুলোর কার্যক্রম নিয়ে তদন্ত হবে। ইসির জনবল ব্যবস্থাপনা শাখার এই চিঠিতে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 10 দলের তালিকায় আমজনতা দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি রয়েছে। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 15ই অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
সারা বিশ্বের তরুণদের তাদের নিজেদের মতো করে নতুন পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার যমুনায় সুইডেন এবং নরওয়ের তরুণদের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় তিনি এই আহ্বান জানান। সুন্দর সমাজ গঠনের উপর জোর দিয়ে তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আরও সাহসী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন প্রজন্মকে সুপার হিরো আখ্যা দেন ডক্টর ইউনূস। সফররত যুবনেতাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার আহ্বান জানান তিনি। বৈঠকে সুইডেন ও নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটোজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন জামায়াত আমির। এছাড়া বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা করেন ডক্টর শফিকুর রহমান। বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনতা, টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ। বৈষম্য আর আধিপত্যর আগ্রাসন থেকে সেফ এক্সিট সবার আগে দরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বরিশাল বিভাগের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। জনগণের যে অধিকার বঞ্চনা ছিল সেখান থেকে জাতির সেফ এক্সিট হলেই উপদেষ্টারা খুশি বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। আর এজন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় সব শিশুকে টাইফয়েডের টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। বরিশাল বিভাগে মোট 26 লাখ শিশু কিশোরীদের টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে এই টিকাদান কার্যক্রম। আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে। এতকাল ধরে আমাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টির ছিল, আগ্রাসন ছিল, জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো ছিল, সেগুলি থেকেই জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ শুরু হলেই বাজেট নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আগের সরকারের আমলে স্থাপনা নির্মাণের শুধু পরিকল্পনার পর্যায়ে যারা শত শত কোটি টাকা আত্মসাৎ করত তারাই এখন অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান সহস্রাধিক শহীদ ও 30,000 আহতের স্মৃতি সংরক্ষণে কাজ করা হচ্ছে। কোনো অপচেষ্টা জুলাই স্মৃতি সংরক্ষণের কাজকে থামাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভটি। আগামী ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। তার সম্মুখ সারির যোদ্ধা জনগণের অর্থের প্রতি বা দায়বদ্ধতার জায়গা থেকে আমার সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখেছি 300-400 কোটি টাকা খরচ হয়েছে। ফ্যাসিবাদের ভয়ে হোক কিংবা তাদেরকে সমর্থন দিয়েই হোক, এই লোকগুলোকে আমরা কথা বলতে দেখতাম না কিংবা অর্থ নিয়ে বাজেট নিয়ে কথা তুলতে দেখতাম না। এখন তাদেরকে আমরা এটা নিয়ে কথা তুলতে দেখি, কারণ এটা জুলাই নিয়ে হচ্ছে। এই বিষয়টা কোনোভাবেই জনগণের অর্থের প্রতি বা দায়বদ্ধতার জায়গা থেকে তারা বলে আমরা মনে করি না।
কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। শনিবার বেলা 12টার দিকে শত শত ছাত্র জনতা সমবেত হন কিশোরগঞ্জ শহীদ মিনার চত্বরে। এক পর্যায়ে বিক্ষোভে যোগ দেয় বিএনপি, ছাত্রদল, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবে স্থানীয় জনগণের সমর্থন নেই। 2015 সালে একই পায়তারা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। এ অবস্থায় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা ঢাকা বিভাগের সঙ্গে আছি, ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চাই। ঢাকা বিভাগের সাথে ছিলাম, ঢাকা বিভাগের সাথে আমাদের সকল যোগাযোগ এবং কানেকশন আছে। আজ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে, রেলপথে, সব দিকে নৌপথে অবরোধ, দরকার লাগলে অবরোধ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন হত্যা মামলায় 105 জন আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার বেলা 12:30টায় রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 1 এর বিচারক জুলফিকার উল্লাহ এই রায় দেন। আদালত সূত্রে জানা যায় 2010 সালের 8 ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর ফারুকের মরদেহ শাহ মখদুম হলের পেছনের মেনহোল থেকে উদ্ধার করা হয়। পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন। মামলায় জামায়াত ও শিবিরের মোট 114 জনকে আসামি করা হয়। পরে 2012 সালের 30 জুলাই ফারুক হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 2019 সালে হয় চার্জ গঠন। এরপর তথ্য উপাত্ত বিশ্লেষণ, সাক্ষ্য, যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সব আসামিকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় 25 আসামি উপস্থিত ছিলেন। এছাড়া বিচার চলাকালে 9 জন মারা যান। আদালত 105 জনের বিচার করেছে। চট্টগ্রামে জিএসিতে কনসার্টে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা 300 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। নগরীর খুলশী থানায় এ মামলা করা হয়। এরই মধ্যে সংঘর্ষ জড়িত সন্দেহে 10 জনকে আটক করা হয়েছে। এর আগে শনিবার রাত 8:30টার দিকে নগরীর খুলশী এলাকার জিএসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ফান অ্যান্ড রক ফেস্ট নামে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শুরুর পর সন্ধ্যায় ব্যান্ড দলের সদস্যরা গান গাইতে ওঠেন। এ সময় 2টি গান পরিবেশনের পর তারা গান গাইতে অপারগতা জানান। এক পর্যায়ে এশার আজান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগান দেন। এতে কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এক পর্যায়ে জিএসি কনভেনশনে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। চাকসু নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে শঙ্কা। শেষ মুহূর্তের নিরাপত্তা, ব্যালট পেপার, পোলিং এজেন্ট ও ভোটার উপস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রার্থীরা। রোববার সকাল থেকে ইশতেহার আর লিফলেট নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। তারা জানান আজ ও আগামীকাল প্রচার চালাতে পারবেন, তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। ক্যাম্পাসের সীমানার পুরোটা অরক্ষিত ও অধিকাংশ সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এমনকি এখনও প্রকাশ করা হয়নি পোলিং এজেন্টদের তালিকাও। সব মিলিয়ে উৎকণ্ঠিত তারা। অন্যদিকে ভোটের দিন আলাদা পরিবহনের ব্যবস্থা করা হবে কিনা সেটিও নিশ্চিত নয়। তবে সবকিছু ছাপিয়ে প্রায় 36 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে আসবেন বলে প্রত্যাশা প্রার্থীদের। বেশ কয়েকটা রিক্সা দিয়ে বহিরাগতরা এবং যাদের দেখে আইডেন্টিফাই করা যায় যে ওরা ক্যাম্পাসের শিক্ষার্থীরা, তারা মানে প্রবেশ করছে ক্যাম্পাসে, তো সেটা নিয়েও শঙ্কিত আমরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেই জিনিসটাও স্পষ্ট করেন নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি রাখছি যেন ভোটাররা তাদের ভোটাধিকার যেন নিশ্চিতে আপনার দিতে পারে, এক্ষেত্রে যেন কোনো সংঘাত, কোনো সহিংসতা যাতে না হয়। সকাল থেকে চলছে রাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন প্রার্থীরা। নিজেদের অবস্থান জানান দিতেই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতরণ করছেন তারা। প্রচারণার পাশাপাশি বেলা 12টার দিকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। এদিকে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। বেলা 1টা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মশালা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাকসু নির্বাচনের কমিশনাররা।
কর্মশালায় রাষ্ট্র নির্বাচনের সকল প্রার্থী ও পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন। নির্বাচনের নিরাপত্তায় 2000 পুলিশ সদস্যর পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবেন বলে জানান উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। তার কারণ হচ্ছে প্রার্থী তো ঠিক করিয়ে এসছেন কাকে ভোট দেবেন দেবেন না, এবং তার কাছে ওই 43 জনের একটা তালিকাও হয়তো আছে, তিনি সেখানেই ভোট দেবেন। ক্যাম্পাসে প্রার্থীরা যেভাবে প্রচারণা চালাচ্ছে, শিক্ষার্থীদের ঘরে ঘরে যাচ্ছে, শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, নির্বাচনের পরে যারা প্রার্থী হয়তো সবাই নির্বাচিত হবে না, কিন্তু আমার চাওয়া থাকবে তারা যেন নির্বাচনের পরেও এভাবে শিক্ষার্থীদের কাছে যায়, তাদের সমস্যাগুলো শুনে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে। গত 2 দিন আগেও যে পরিবেশটা ছিল কিন্তু এখন আর ওইটা নাই। সবাই এখন যোগ্য প্রার্থী খুঁজতে এবং কাকে ভোট দিবে সেটার এখন চিন্তার মধ্যে আছে। প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আমরা সচেতন আছি এবং আমরা কাজ করছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই সবার সহযোগিতায় ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে একটা চমৎকার রাষ্ট্র আমরা এই বিশ্ববিদ্যালয়কে উপহার দিতে পারবো। দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এবার সরকারিভাবে বিনামূল্যে 5 কোটি শিশু ও কিশোরীদের টিকা দেওয়া হবে। সকালে রাজধানীর আজিমপুরের ফরিদ উদ্দিন সিদ্দিকীর উচ্চ বিদ্যালয়ে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা শিশু ও কিশোরীদের টিকাদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, একটা সময় পোলিওতে আক্রান্ত অনেক শিশু মারা যেত, এখন সেই সমস্যা নেই। এর কৃতিত্ব উন্নয়ন সহযোগী দেশের মানুষ ও মিডিয়া কর্মীদের। টাইফয়েডে প্রতি বছর 8000 মানুষ মারা যায়, সেই সংখ্যা কমাতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি। প্রথমে 5 কোটি শিশু কিশোরকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে শিশুদের সুরক্ষায় এই কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানান তিনি। প্রতি বছর 8000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাহলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। যাদের বয়স 9 মাস থেকে 15 বছর তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। এরপরের পরবর্তীতে প্রায় 20 লাখ করে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো। আমরা আশা করি সবাই এতে অংশ নেবেন। এদিকে সারা দেশেও বিনামূল্যে টাইফয়েডের মাসব্যাপী টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল থেকে চট্টগ্রামের স্কুলগুলোতে শুরু হয় টিকাদান কর্মসূচি। জেলায় মোট 24,61,342 শিশু কিশোরকে টিকা দেওয়া হবে। শুধুমাত্র স্কুল শিক্ষার্থীরাই নয়, টিকা পাবে পথ শিশুরাও। একইভাবে ময়মনসিংহের বিভিন্ন স্কুল ও টিকা কেন্দ্রে ভিড় করে শিক্ষার্থীরা। জেলায় প্রায় 15 লাখ শিশু কিশোরকে দেয়া হচ্ছে টাইফয়েডের টিকা। কুমিল্লায়ও শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এছাড়া বগুড়ার 17টি স্কুলের 5082 জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে টিকা। নোয়াখালী জেলার 12,06,613 জনকে এবার টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যা চলবে টানা 18 দিন। এছাড়া গাজীপুর, জামালপুর, নাটোর, ঝালকাঠি সহ দেশের সব জেলায় চলে টাইফয়েডের টিকা কার্যক্রম। এই টিকা দিলে আমরা সুস্থ থাকবো, বড় হলেও সমস্যা হবে না। আমরা ভয় পাই না, আমরা টিকা দিয়ে যাবো এখান থেকে। এই টিকার জন্য আমরা অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু ফার্স্টে ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় লাগে নাই। এই টিকা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। প্রথমে আমরা ভাবছিলাম যে টিকা অনেক ব্যথা পাবো বা ভয় করছিল একটু, তবে টিকা দেওয়ার পরে আর ভয় এখন আর লাগে না, এখন আমরা অনেক ভালো আছি। বর্ধিত ট্যারিফ কার্যকরে নৌ উপদেষ্টার 1 মাস স্থগিতাদেশ শেষ হবার আগেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ট্যারিফ কার্যকরে বিজ্ঞপ্তি দেয় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। 41% হারে মাসুল বাড়লে চট্টগ্রাম বন্দর ও অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল বন্দরে পরিণত হওয়ার শঙ্কা তাদের। দুপুরে চট্টগ্রাম নগরের একটি হোটেলে ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীরা আরও বলেন, বর্ধিত ট্যারিফ কার্যকর হলে রপ্তানি খাত শুধু প্রতিযোগিতা সক্ষমতায় হারাবে না, দেশের অর্থনীতির জন্য তা হবে আত্মঘাতী। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিদেশি অপারেটরদের লাভের জন্য দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সবার সম্মতিতে ট্যারিফ নির্ধারণ করার আগ পর্যন্ত কোনো বাড়তি মাসুল না নেয়ার দাবি জানান তারা। এর আগে গত 15 সেপ্টেম্বর থেকে 26টি সেবার বিপরীতে গড়ে 41% হারে মাসুল বাড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে ব্যবসায়ীদের ব্যাপক সমালোচনার মুখে গত 20 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যানের উপস্থিতিতে 1 মাসের জন্য বাড়তি মাসুল স্থগিতের ঘোষণা দেন নৌ পরিবহন উপদেষ্টা। আমরা আশার বুক বেঁধে রেখেছিলাম যে আবার স্টেক হোল্ডারদের সাথে নেগোশিয়েট করবেন, নেগোশিয়েট করে
একটা পর্যায়ে উইন উইন সিচুয়েশনে এক জায়গায় আসবেন। কিন্তু গত কয়েকদিন আগে ডিক্লেয়ার করা হলো এটা 15 তারিখ থেকে কার্যকর করা। লস হইতো ডক্টর মন্ডল যদি লাভজনক প্রতিষ্ঠান না হইতো ওকে করেন আপনি না, বিষয়টা তো সেরকম না। একটু আগে বলে গেলেন 2.5 2900 সামথিং গত 23-24-এর 2913 মেবি কোটি টাকা লাভে আছে গত বছরের স্ট্যাটিস্টিক্স। আমরা সেই পর্যায়ে গিয়ে কেন বাড়াচ্ছি সেই অনুসন্ধানটা আমাদেরকে করতে হবে। বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বিজেপির নায়েক মোহাম্মদ আক্তার হোসেনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বেলা 11টার দিকে নাইক্ষ্যংছড়ির পেয়ারাবনিয়া সীমান্তে টহলরত অবস্থায় ঘটনা ঘটে। বিজেপি জানায় আহত আক্তার হোসেন পেয়ারাবনিয়া এলাকায় দায়িত্বরত অবস্থায় ছিলেন। সে সময় মাইন বিস্ফোরণ হলে তার এক পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে অন্য পাও। পরে আক্তার হোসেনকে উদ্ধার করে রামু সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে অসংখ্য স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমার। ফলে প্রায়ই ওই এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সীসা তৈরির একটি কারখানায় আগুন লেগে 7 শ্রমিক দগ্ধ হয়েছে। এদের মধ্যে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বেলা 11টার দিকে সদর উপজেলার 5 তোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হতো। সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন লাগে। এ সময় 7 জন শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে পাঠানো হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। যশোরে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের সেলস ও ডিসপ্লে সেন্টারের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হলো। দুপুরে ইলেকট্রোমার্টের ডিএমডি এই ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা সুনামের সাথে পূরণ করে আসছে এই 3টি ব্র্যান্ড। নতুন ডিসপ্লে সেন্টারের উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে ওই 3 ব্র্যান্ডের পণ্যে। এছাড়া 35টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড সহ কিস্তিতে পণ্য কেনার সুবিধাও রয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের একদিন পরই পূর্বাঞ্চলীয় সীমান্তে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার রাতভর সংঘর্ষে 200-রও বেশি তালেবান ও সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর। তবে সংঘর্ষে নিজেদের 23 সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটি। আর তালেবান বলছে পাকিস্তানের 58 সেনা নিহত হয়েছে। এছাড়া সীমান্তে বেশ কয়েকটি সেনা চৌকি দখলের দাবি করেছে দুই পক্ষ। এমন পরিস্থিতিতে তালেবান যোদ্ধাদের উস্কানিমূলক হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে এক এক্স বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানির জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। আর আফগানিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, কাবুলে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনাদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে সীমান্তরক্ষীরা। এই অবস্থায় দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে কাতার ও সৌদি আরব। গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সোমবার মিশরে আন্তর্জাতিক একটি সামিটে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ ও ট্রাম্পের নেতৃত্বে শান্তি আলোচনায় আরও সম্পৃক্ত থাকবেন অন্তত 20 দেশের রাষ্ট্রপ্রধান। শনিবার বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মিশরের প্রেসিডেন্টের কার্যালয়। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে অনুষ্ঠিত হবে এই সামিট। হোয়াইট হাউস জানিয়েছে, রোববার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন ট্রাম্প। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিয়ে যাবেন মিশরে। এদিকে গাজার নির্দিষ্ট অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের পর উপত্যকার নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে নিরাপত্তা বাহিনীর 7,000 সদস্যকে হাজির থাকার নির্দেশ দিয়েছে হামাস। নিয়োগ দেওয়া হয়েছে সামরিক অভিজ্ঞতা সম্পন্ন 5 জন নতুন গভর্নরকে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের পুনর্বাসনে অবিলম্বে গাজায় তাঁবু ও ক্যারাভান প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
গাজায় শান্তি প্রতিষ্ঠার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান তিনি। গাজা শান্তি চুক্তি কার্যকরে ভূমিকা রাখায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জেলেনস্কি। এ সময় আলোচনা করেছেন ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রুশ হামলা ঠেকানোর কৌশল নিয়েও। এদিকে শনিবার ইউক্রেনের বিভিন্ন প্রান্তে হামলা চালিয়ে অন্তত ৫ জনকে হত্যা করেছে পুতিন বাহিনী। একই দিনে রুশ হামলায় আহত হয়েছেন অন্তত ১,০০০ ইউক্রেনীয় বাসিন্দা। জবাবে রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা করেছে ইউক্রেন। এনসিএল টি-20 টুর্নামেন্টে দ্বিতীয় আসরের ফাইনালে টসে জিতে খুলনার বিপক্ষে বোলিং করছে রংপুর বিভাগ। সেখানে আছেন সহকর্মী সন্দীপন শুভ। এনসিএল ফাইনালের সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, ম্যাচের সবশেষ অবস্থা ও দর্শকদের প্রতিক্রিয়া জানাবেন। তারেক, আজকে কিন্তু বহুকাঙ্ক্ষিত যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এনসিএলের যে ফাইনাল ম্যাচ সেটিতে কিন্তু খুলনা বনাম রংপুরের যে খেলা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাকে জানাতে চাই সর্বশেষ যে স্কোর কার্ডটি সেটি হচ্ছে যে 9.4 বলে, অর্থাৎ 9 ওভার 4 বলে 44 রানে 4টি উইকেটের পতন হয়েছে খুলনার। এবং রংপুর বিভাগের দারুণ কিছু বোলিং আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রথম ওভারেই নাসুম, যিনি সিলেটেরই ছেলে কিন্তু খেলছেন রংপুরের হয়ে, তার যে স্পিন নৈপুণ্য সেটি কিন্তু আমরা দেখেছি। দ্বিতীয় বলেই তিনি কিন্তু একটি উইকেট পান এবং ইমরানুজ্জামানের উইকেটটি কিন্তু তিনি দখল করে নেন এবং এরপর থেকে কিন্তু নিয়মিত ভিত্তিতে উইকেটের পতন আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে প্রায় 4টি উইকেট পতনের পর বলা যায় যে ফার্স্ট ইনিংসে অনেকটাই পিছিয়ে আছে এই মুহূর্তে খুলনা। এর আগে কিন্তু টস জিতে রংপুর বিভাগ বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাট করতে পাঠায় খুলনাকে। তো খুলনার যে প্রত্যাশা ছিল তারা হয়তো বা আজকের ম্যাচে 160 বা 170 করলে একটা ফাইটিং স্কোর তারা করতে পারতো, কিন্তু সেই জিনিসটিও হয়তো বা এই মুহূর্তে মনে হচ্ছে অনেকটাই দূরের পথ বা অনেকটাই তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে একটা ভালো স্কোর করা। যেহেতু নিয়মিত বিরতিতে সৌম্য সরকার সহ বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে প্যাভিলিয়নে ফিরে গেছেন। আর এইদিকে কিন্তু তাদের যে বোলিং নৈপুণ্য, স্পিন বোলিং, স্পেস বোলিং, সব ধরনের অ্যাটাক কিন্তু খুবই ভালো করছে ওনারা এবং এর পাশাপাশি ফিল্ডিং অ্যাটাকও কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে বা বেশ ভালো একটি ফিল্ডিংও আমরা দেখেছি, একটি রান আউটও ছিল। তো সব মিলিয়ে বলা যায় যে বোলিং অ্যাটাক বা রংপুরের যে এই মুহূর্তে পারফরমেন্স কিন্তু বেশ এগিয়ে রয়েছে। আর দর্শকের কথা যেমনটি আপনি জানতে চেয়েছিলেন, আসলে আমরা অন্যান্য ম্যাচে যেমনটি দেখেছিলাম নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের যে খেলা হয়েছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, এখানে কিন্তু প্রচুর দর্শক আমরা দেখেছিলাম। কিন্তু এই আজকের এনসিএলে পুরো টুর্নামেন্টে কিন্তু দর্শক খরা আমরা দেখেছি। হয়তো বা এটি প্রচারের অভাব রয়েছে এমনটি বলছেন স্থানীয়রা। প্রচারের অভাব এবং অনেক কারণেই কিন্তু দর্শকরা কিন্তু এই এনসিএলে বিশেষ করে আসতে অনেক কম এসেছেন এবং আজকেও গ্যালারি অনেকটাই ফাঁকা ছিল। তো এই ছিল তারেক আমার কাছে আসলে রংপুর বনাম খুলনার যে ম্যাচ রয়েছে এনসিএল টি-20 ফাইনাল থেকে সর্বশেষ। এনসিএল ফাইনালের সবশেষ খবর জানাচ্ছিলেন সন্দীপন শুভ। শেষ করছি এখন চার দিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। তাছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।